সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিছু কিছু কমন সমস্যা রয়েছে যেটি আমরা প্রতিনিয়ত ফেস করে থাকি। তার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে দাঁতের সমস্যা, যেমন দাঁতে ব্যথা হচ্ছে বা মাড়ি থেকে রক্ত পড়ছে অথবা অন্যান্য অনেক ধরনের সমস্যা কিন্তু হয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাঁতের চিকিৎসা কখন এবং কেন করবেন, এবং দাঁতের ও মুখের অসুস্থতা এবং কিভাবে এটাকে প্রতিকার করা যায়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার তাহসির মাকসুম 1978 সালের আগস্ট মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এভলিউশন ডেন্টাল চেম্বারের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে এনটিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। স্যার, এমন কোনো জীবাণু কি আছে যা মুখে এবং শরীরের অন্য কোথাও বাসা বাঁধতে পারে? আমাদের শরীরে বাসা বাঁধার জন্য যতগুলা জীবাণু রেসপন্সিবল প্রত্যেকটাই মুখ থেকেই আসলে ঢোকে। আচ্ছা, মুখেই বাসা বাঁধে, তারপরে সেটা বিভিন্ন জায়গায় স্প্রেড করে। আর যদি আমরা সেটা বলি হার্ট, লাং, প্রত্যেকটা জায়গায় যখন একটা হার্ট বা লাংয়ের মাসল বা ওখানকার অর্গানসগুলো এফেক্টেড হয়, এটার জন্য যেই জীবাণুটা বেশি রেসপন্সিবল, যেমন আমি যদি দুই একটা নাম বলি, হেলিকোব্যাক্টার পাইলোরি, স্টেফাইলোকক্কাস অরিয়াস। এখন এই টাইপের ব্যাকটেরিয়াগুলা মুখে এত বেশি কমনলি থাকে, যেটার জন্য আমরা মুখের থেকে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের প্রতি বেশি মনোযোগী হই, কিন্তু আমরা আসলে নিজেরাই জানি না যে এই রোগটার বাসা বাঁধছে, এই জীবাণুটার বাসা বাঁধছে আমাদের মুখে। যেমন কোভিডের পরে আমাদের হার্ট অ্যাটাক এবং লাংয়ের যেমন নিউমোনিয়া, ঠান্ডা জ্বরের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। এটার আসলে একটা কারণবশত আমরা মুখটাকে অনেক দায়ী মনে করি, কারণ আমাদের মুখে এই ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং ভাইরাল লোডিংটা সবচেয়ে বেশি থাকে। সেখান থেকে হার্টের বিভিন্ন মাসেলে এফেক্টেড হয়, লাংয়ে আমাদের ঠান্ডা জ্বর বা নিউমোনিয়াতে আমরা আক্রান্ত হই। তার কারণে আমরা আসলে তখন এমন একটা পর্যায়ে ডক্টরের কাছে শরণাপন্ন হই যখন অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায়। ডেন্টিস্ট্রিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমরা যদি আসলে আগে থেকে একটু ডেন্টিস্টে শরণাপন্ন হই, বছরে অন্তত একবার বা 6 মাসে একবার যদি হয় আরও ভালো, একটা ডেন্টাল রেগুলার চেক আপের মধ্যে থাকি, তাহলে ডক্টর বা ডেন্টিস্ট বুঝতে পারবেন সেই রোগী কোন ধরনের বা কি টাইপের অসুখে আক্রান্ত হতে যাচ্ছেন বা এখন আক্রান্ত হয়েছেন উনি বুঝতে পারছেন। যখন দাঁতে ব্যথা হচ্ছে বা মাড়ি থেকে একটু রক্ত পড়ছে বা একটু হয়তো আলসারের মতো কোনো কিছু দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা করে নিজেরা ভিটামিন সি টাইপের ট্যাবলেট খেয়ে ফেলি, কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা অনেক পরে উপলব্ধি করি। এই বিষয়ে আপনার মতামত কি? যেমন মুখের ঘায়ের ব্যাপারে বলি, আমরা যখন দেখি একটা মুখে ঘা হয়েছে, আমরা সচরাচর ভিটামিন সি, রিবোফ্লাভিন এই টাইপের কিছু কমন ওষুধ ফার্মেসি থেকে দিয়ে দেওয়া হয়। বলে যে একটা মাউথওয়াশ ট্রাই করেন, মুখের জ্বালা পোড়া কমে যাবে। বাট এই ধরনের ইনফেকশন যদি দীর্ঘদিন একটা মানুষ রিপিটেডলি ক্যারি করেন, এটার থেকে এমনও হতে পারে যে আমরা ক্যান্সারের জীবাণু পেয়েছি। দ্বিতীয়ত, যখন একটা পেশেন্ট দাঁতের বা মুখের কোনো একটা ইনফেকশন ক্যারি করে, সেটা দাঁতের ভেতরে ব্যথা নিয়ে উনি পুষছেন, মাড়ির একটা রোগ যেটাকে আমরা পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস বলি, উনি দেখছেন ব্রাশ করতে গেলে রক্ত আসছে, খাবার খেতে গেলে রক্ত আসছে, তো এই ব্যাপারটাকে উনি আসলে অ্যাভয়েড করেন। বাট এই থেকে এই জীবাণুটা, যেই জীবাণুর কারণে এই মাড়ির রোগটা হচ্ছে, সেটা থেকে একটু আগে যেটা বলছিলাম, সেটা আমাদের ব্রেনেও যেতে পারে, হার্টে যেতে পারে, লাংয়ে এফেক্ট করতে পারে। শুধু তাই নয়, মুখে খারাপ রোগ, যেমন আমি একটু আগে বলছিলাম ক্যান্সারের কথা, এদিকেও টার্ন নিতে পারে। এছাড়া আপনি আনট্রিটেড কোনো একটা ক্যারিজ, আপনি দাঁতের ভেতরে একটা ক্যারিজ হয়েছে, ক্যাভিটি হয়েছে, আনট্রিটেড অবস্থায় আছে, সেই দাঁতটার গোড়াতে পুঁজ আসলো, অ্যাবসেস আসলো, সেই পুঁজ বা অ্যাবসেসটাকে সেই ট্রিটমেন্টে গেলেন না, পরবর্তীতে সেই দাঁতটাই হয়তো ফেলে দিতে হবে, অথবা ওখানে সিস্ট ডেভেলপ করে। সিস্ট জিনিসটা এতটাই খারাপ, এটা থেকে পরবর্তীতে হয়তো আমরা টিউমার বা ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। সো আমাদের আসলে এটা অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই। অনেক সময় মুখের যে দুর্গন্ধ হয়ে থাকে, সেটি তিনি হয়তো বুঝতে পারছেন কিন্তু ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে মুখের দুর্গন্ধ কি আসলে কোনো ধরনের রোগের সিমটম কিনা? মুখের দুর্গন্ধ শুধু আসলে মুখের কারণেই যে হয় তা কিন্তু না। মুখের দুর্গন্ধ
আমাদের বিশেষ করে যখন আমরা ডক্টরের শরণাপন্ন হই তখন কমনলি আমরা যেটা দেখি মুখে দাঁতের ভেতরে অনেক পাথর হয়েছে, পেশেন্টের ব্রাশিং টেকনিকটা ঠিক নেই, ফ্লাশিং টেকনিক দ্যাট মিনস ফ্লস করার পদ্ধতিটা উনি জানেন না বা উনি করেন না, প্রপার একটা মেডিকেটেড টুথপেস্ট বা একটা টুথব্রাশ প্রপারলি উনি ইউজ করছেন না। এটার বাইরেও কিছু কারণ আছে, যেমন একটা পেশেন্ট নাক কান গলার অসুখে ভুগছেন, যেমন তার ক্রনিক টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, এই ধরনের রোগীরা অবশ্যই মুখে এক ধরনের দুর্গন্ধ বোধ করবেন। আচ্ছা, একটা পেশেন্টের যদি গ্যাস্ট্রিকের প্রবলেম, যেটা জিইআরডি বলি আমরা, ইসোফেজিয়াল রিফ্লাক্স টেন্ডেন্সি বা ব্লোটিং থাকে, সেই ক্ষেত্রে একটা পেশেন্ট ওই ধরনের কোনো সিমটম থাকলে তার মুখটা অ্যাসিডিক থাকে বেশিরভাগ, আর অ্যাসিডিক মুখে অবশ্যই সেটাতে দুর্গন্ধ উনি ফিল করবেন। এমনকি আপনি যদি একটা পেশেন্ট মুখে লালা শুকিয়ে যায়, মানে দ্যাট মিনস আমাদের স্যালাইভা থুতু শুকিয়ে যায়, এখন কমন কারণটা হচ্ছে ডিহাইড্রেশন, আমাদের পানি শূন্যতা। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু সিস্টেমিক অসুখ আছে, যেমন ডায়াবেটিস হতে পারে, পার্কিনসন্স বলে একটা অসুখ আছে, এটা বয়স্ক রোগীদের, অ্যালজাইমার, পার্কিনসন্স, ডিমেনশিয়া, এই ধরনের অসুখগুলোর কারণে রোগীরা খুব যেই মেডিকেশনসের আন্ডারে থাকেন, অথবা এদের একটা আসলে এগুলো তো সবই নার্ভ রিলেটেড, যার জন্য আমাদের স্যালাইভারি যে গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডের ফাংশনাল ক্যাপাবিলিটি কমে যায়, মুখটা শুকিয়ে যায়। আর শুকনো মুখের খারাপ দিকটা হচ্ছে কি, তখন ফ্লাশিং অ্যাকশনটা হয় না। আচ্ছা, আপনি যেটাই খাচ্ছেন খাবারের কণাগুলো দাঁতের গোড়াতে বা মাড়িতে লেগে থাকছে। আর শুকনো মুখে এমনি একটা ব্লোটিং টেন্ডেন্সির কারণে হোক বা অ্যাসিডিক রিফ্লাক্সের কারণে হোক আমাদের মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়। মুখের ভেতরের আসলে কোন কোন অবস্থাটা দেখে আন্দাজ করা যেতে পারে যেখান থেকে অন্যান্য কোনো ডিজিজ হতে পারে? দেখবেন যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, মানে তাদের ক্ষেত্রে মুখে এক ধরনের মাছের মতো গন্ধ আসে। যাদের দেখবেন লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটা সুইট টাইপের গন্ধ আসে। এবং এরকম বিভিন্ন টাইপের আসলে গন্ধ দিয়েই আমি যদি বলি তাহলে আমরা এক ধরনের সিমটম পেয়ে যাই। এবার আমরা যদি বলি যে মুখের ভেতরে নানাবিধ সাদা সাদা প্যাচেসের মতো বা আমাদের এক ধরনের ঘায়ের মতো ডেভেলপ করছে, আমরা অবশ্যই ধরে নিই সেই পেশেন্ট ইমিউনোসাপ্রেশন বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো একটা টেন্ডেন্সি ওনার ভেতরে ডেভেলপ করছে। এমন কোনো রোগ হয়তো ওনার ভেতরে প্রাইমারি বা সেকেন্ডারি ইনফেকশন বাসা বেঁধেছে যেটা আনট্রিটেড অবস্থায় আছে। তার জন্য তার উপসর্গ হিসেবে মুখের ভিতরে ঘা নিয়ে উনি আসেন। অনেক দিনের ঘা নিয়ে যারা আসেন তাদের ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস দেখেছি, সেটাকে বলে আলসারেটিভ কোলাইটিস। যেমন বৃহদন্ত্রে আমাদের এক ধরনের ইনফেকশন হয়, সেইটার একটা রিপ্রেজেন্টেড মুখের একটা উপসর্গ হিসেবে মানুষ মুখের ঘা নিয়ে আসে। এক ধরনের ঘা আছে যেই ঘাটা আসলে জিহ্বার উপরে আসে, সেটা আমরা অনেক সময় মনে করি সাদা একটা প্রলেপ বা কোটিং, আসলে এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়। যেমন দাঁতের যদি ক্ষয়টা আমরা দেখি, আমরা দাঁতের ক্ষয় একটা প্যাটার্ন থাকে, বয়সের চেয়ে যদি দাঁতের ক্ষয় বেশি থাকে আমরা ধরে নিতে পারি সেই পেশেন্টের হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতি আছে। একটা প্রেগনেন্ট মহিলা যখন আমাদের কাছে আসেন, কমনলি দেখা যায় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলি আমরা এটা, প্রেগনেন্ট মহিলাদের মুখে এবং মাড়িতে একটা ঘা হয়, যেই ঘাটা খুব কমন থাকার কারণ তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে যায়, যার কারণে তাদের ব্লাড সাপ্লাইটাও এবং বেশি থাকে, কম্পারেটিভলি বেশি থাকে, ওরাল ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে গামগুলো ইনফ্ল্যামড একটু ফুলে থাকে। তো এই ধরনের কেসেসগুলো হলে যখন এটা অ্যাডভার্স এফেক্ট আমরা তখন বলি, এটা আমাদের খারাপ দিকটা তখন বলি যখন খুব বাজে পায়োজেনিক হয়ে যায়। সচরাচর এই ধরনের কেসেসে আমরা অন্তঃসত্ত্বা মাদেরকে একটু সাবধান করি গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করার জন্য, কারণ প্রিম্যাচিউর বেবি হতে পারে, লো বার্থ ওয়েট বেবি হতে পারে, মার হয়তো কোনো ইন্টারনাল কোনো বড় অসুখ বা কোনো মিনারেলের ঘাটতি উনি ক্যারি করছেন যেটা উনি হয়তো বুঝতে পারছেন না। সো শুধু দাঁতের ক্ষেত্রে না, আমরা সেই ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারেও তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করি। এক্ষেত্রে প্রেগন্যান্সির কততম সপ্তাহ বা কত মাস থেকে আসলে একটু দাঁতের ব্যাপারে সচেতন হওয়া উচিত? সেকেন্ড ট্রাইমেস্টার, মানে আমাদের 6 মাসের পর থেকে আসলে আমরা সচরাচর, কারণ প্রথম ট্রাইমেস্টার 3 মাসে একটা পেশেন্ট দাঁতের ব্যাপারে অন্তত খুব একটা বেশি বোঝেন না, বাট সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে ওনার আসলে দুটা জিনিস হয়। একটা হচ্ছে কি, যখন আপনি ব্রাশ করতে যায় খেয়াল করে অনেক মানে গর্ভবতী মহিলারা বমি বমি ভাব আসে, তারা ব্রাশের তাদের পেস্টের স্মেলটা নিতে পারেন না, যার ফলে ফ্লাশিংটা ঠিক মতো বা ক্লিনিংটা ঠিক মতো করতে পারেন না, জিহ্বাতে একটা সাদা কোটিং পড়ে যায়, তাদের ফাঙ্গাল একটা ইনফেকশন জিহ্বাতে হয়ে থাকে, তাদের এই বমি বমি ভাব আসা, জিহ্বাতে কোটিং পড়ে যাওয়া, মাড়ির গোড়াতে খাবার জমে থাকা, এই সব কিছুর কারণে মাড়িতে একটা ইনফেকশন হয় যেটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস। তো এই জিঞ্জিভাইটিসটা আসলে রোগটা যতটা আসলে ভয়াবহ আমি কেন বলবো, বিকজ এই রোগটা যে জীবাণু দ্বারা হয় সেই জীবাণুটা শরীরের অন্য জায়গায় স্প্রেড করার চান্সেস খুব বেশি থাকে। স্যার, আমরা জানি যে বড়দের পাশাপাশি ছোটদেরও কিন্তু দাঁতের যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে প্যারেন্টসদের ভূমিকাটা অনেক বেশি। আপনার কাছে একটু জানবো যে বাচ্চাদের দাঁতের যত্নটা আসলে কেমন হওয়া উচিত? প্রথম তাদের প্রপার দাঁত ব্রাশ করা, দাঁত ওঠার পরে
তো দাঁত ব্রাশ করার ক্ষেত্রে বাচ্চারা খুব অমনোযোগী হয় সচরাচর ক্ষেত্রে, তাদেরকে একটু কালারফুল ব্রাশ দেওয়া, প্যারেন্টসদেরকে একটু ব্রাশ করে নিজে নিজে দেখিয়ে দেওয়ার টেকনিকটা তাদেরকে গাইড করা। দ্বিতীয়ত হচ্ছে একটা বাচ্চা থাম সাকিং করছে কিনা, আঙ্গুল চুষছে, এটা পরবর্তীতে দাঁতের অ্যালাইনমেন্ট, দাঁতের সেটিংটা চেঞ্জ হয়ে যায়, চোয়ালের সাইজ চেঞ্জ হয়ে, চোয়ালের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। তৃতীয়ত যেটা হচ্ছে বাচ্চাদের ফুড হ্যাবিট, আসলে বাচ্চারা তো সবসময় একটু সুইট বেভারেজ টাইপের খাবার বা জাঙ্ক ফুডস, ফাস্ট ফুডের প্রতি আসক্ত থাকে। এই ধরনের সেক্ষেত্রে স্টিকি টাইপের ফুডস বা চিজি ফুডসগুলোকে একটু অ্যাভয়েড করা। বাচ্চাদেরকে দাঁত ওঠার পরপরই একটু ওই শুরু থেকে ফ্লসিংয়ের একটু প্র্যাকটিস করানোর চেষ্টা করা। আর অবশ্যই যখন দেখবে যে একটা বাচ্চার দাঁতের ব্যথা ফিল করছে বা মাড়ি ফুলে গেছে, অবশ্যই ডেন্টিস্টের শরণাপন্ন হওয়াটা উচিত। তবে যদি বাসায় কোনো চিকিৎসার ক্ষেত্রে, আমি বাবা মার ক্ষেত্রে সবাইকে বলবো বাচ্চাদেরকে লবণ গরম পানি কুলি করানোর অভ্যাস করা এবং একটা ফ্লোরাইড এনরিচ টুথপেস্ট ব্যবহার করার পদ্ধতি চালু করা বাসাতে। এই কয়েকটা জিনিস যদি একটু মেনটেন করা যায়, আমার মনে হয় যে, আর অনেক প্যারেন্টসরা আসলে কর্মব্যস্ততার কারণে অনেক মারা বাচ্চাদেরকে আসলে ফিডারের উপরে খুব আসক্ত করে ফেলেন ইনস্টেড অফ ব্রেস্ট ফিডিং। সো সেই ক্ষেত্রে নার্সিং বটল সিনড্রোম বা নার্সিং ক্যারিজ যেটা আমরা বলি, মানে এই সামনে দাঁতগুলো অনেক সিরিয়াল অফ ক্যারিজ ডেভেলপ করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যারা সময়ের অভাবে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাতে পারছেন না, তাদেরকে সুগার ইনটেকটা একটু মেনটেন করে খাওয়াবেন এবং পরপরই মুখে ফ্লাশিং, দ্যাট মিনস কুলি করে ফেলা অভ্যাস করা। স্যার, দুটো দাঁতের মাঝখানে পাকা রয়েছে বা একটু আনইভেন রয়েছে, সেক্ষেত্রে সেই ধরনের ট্রিটমেন্ট আপনারা কীরকম করে থাকেন বা কীরকম রেসপন্স এখন পাচ্ছেন? আসলে আগে একটা ব্যাপার ছিল, দাঁতের ট্রিটমেন্ট বলতে একটাই ছিল, দাঁত ফেলে দেওয়া। মানুষ যেহেতু ব্যথা, দাঁত ফেলে দেন। পরে কনজারভেশন ট্রিটমেন্ট শুরু হলো, অবশ্যই মানুষ সচেতন হয়েছে দিনে দিনে। এখন এতটাই সচেতন মাশাআল্লাহ যে এখন দাঁতের ট্রিটমেন্ট এমন পর্যায়ে গিয়েছে যে মানুষ এখন একটু ফাঁকা দাঁতও রাখতে চান না, একটু আঁকা বাঁকা হলেও সেটা ট্রিটমেন্টে যেতে চান। আমাদের কাছে বেশ কিছু টেকনিক্স এখন আমরা অ্যাপ্লাই করি, যেটাকে হাইব্রিড কম্পোজিট ফিলিং, ভিনিয়ার সিস্টেমস, আমাদের বিভিন্ন টাইপের অ্যাস্থেটিক ক্রাউনস আছে, যেইগুলোর মাধ্যমে আমাদের সামনের দাঁতের বিউটিফিকেশনসকে আমরা ইনশিওর করি। এমন অনেকে আছে যারা স্পেশালি ব্রাইডাল মেকআপস নিচ্ছেন, একজন তাও উনি হাসতে গিয়ে দেখছেন আমার দাঁত তো হলুদ, তখন তারা চেষ্টা করেন, না ঠিক আছে আমি এখন একটা পার্টিতে যাচ্ছি, আমি ওয়াই ডোন্ট আই হ্যাভ আ গুড লুক অ্যান্ড উইথ আ গুড স্মাইল। সো আমি তখন সেক্ষেত্রে আমরা সাদা দাঁতটাকে ওয়ান শেড আপ, তাদের হলদে দাঁতটাকে সাদা করে দেওয়ার ব্যবস্থা। এগুলো কি কোনো সেশন রয়েছে? দুটো তিনটে সেশন মেইনটেইন করতে হয়? সেশনস, রাইট। আর এখন যেটা হয়েছে যে এটা এখন সবাই কালার, সাইজ অ্যান্ড কন্ট্রোলটাকে সবকিছুকে তারা অ্যাজ গুড অ্যাজ পসিবল বা অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল এক্সপেক্ট করে, যার জন্য আমাদের ডেন্টিস্টের জন্য এখন অনেক এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং একটা পার্ট হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। বাট এখন ইটস ভেরি ভেরি প্রমিজিং। সো আমরা সচরাচর অর্থোডন্টিক্স তো আছেই, অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে। ফাঁকা দাঁতের জন্য হাইব্রিড কম্পোজিট ফিলিং, অনেক অত্যাধুনিক হাইব্রিড কম্পোজিট ফিলিং, আমাদের অনেক টেকনোলজি নতুন অ্যাপ্লাই মানে এখন ইন্ট্রোডিউসড হয়েছে। স্যার, আরও জানবো বিস্তারিত আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো? আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি,
তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। স্যার, ডেন্টিস্টের কাছে যখন কোনো ব্যক্তি চিকিৎসা নিতে যান তখন আসলে কী ধরনের আসলে রোগ ছোঁয়াচেভাবে আসলে বা স্প্রেড করতে পারে আপনাদের কাছে, এই বিষয়ে কী ধরনের প্রিকশন আপনারা আসলে নিয়ে থাকেন? প্রথমত একজন রোগী যখন আসে তাদেরকে প্রপার হাইজিনিক ওয়েতে তাদেরকে আমাদের ওয়েলকাম করা উচিত। যেমন আমাদের একটা পেশেন্টকে প্রপার তাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট যেটা পিপিই বলি তাদেরকে সেটাকে পরিধান করে, কারণ তারা তাদের ড্রেসের সাথে জীবাণু নিয়ে আসতে পারে, চুলের সাথে জীবাণু নিয়ে আসতে পারে। ইনফ্যাক্ট আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করছি সেগুলো যদি স্টেরিলাইজ না থাকে, অটোক্লেভিং না থাকে, আমাদের আসলে স্টেরিলাইজেশন বিভিন্ন মাধ্যম আছে, যে মাধ্যমটা আমরা যদি আসলে অ্যাপ্লাই করে থাকি তাহলে সেক্ষেত্রে একটা পেশেন্ট ক্রস ইনফেকশন, যেমন সেটা HIV থেকে শুরু করে হেপাটাইটিস থেকে শুরু করে, অ্যাটলিস্ট একটা পেশেন্টের সেফটির জন্য এবং একটা ডেন্টিস্টের সেফটির জন্য অ্যাজ ওয়েল, বিকজ পেশেন্ট থেকে ডেন্টিস্টও আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে তাদেরকে ফেস শিল্ড বলেন, প্রপার মাস্কিং, তাদের প্রপার পিপি পরিধান করে একটা পেশেন্টের, ইভেন অনেকে মনে করেন চুল এমন কি, বাট চুল থেকে যে অনেক মাইক্রো অর্গানিজমস আছে যেগুলো মুখে স্প্রেড করে ওয়াইল ট্রিটিং দ্য পেশেন্ট। সো সেই ক্ষেত্রে পুরোপুরি একটা পেশেন্টকে হাইজেনিক ওয়েতে তাকে চেয়ারের মধ্যে বসিয়ে এবং ডেন্টাল যে চেয়ারটা সেটাকেও জীবাণুমুক্ত রেখে আসলে রোগী দেখাটা সবচেয়ে বেশি শ্রেয়, এবং সেই ক্ষেত্রে পেশেন্ট এবং ডক্টর দুজনই ক্রস ইনফেকশন থেকে সেফ থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার এত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অ্যাজ এ ডার্মাটোলজিস্ট বলবো শীতের স্কিন কেয়ার রুটিন বলেন এটা ফলো করা উচিত। ফার্স্টেই হবে লাইফস্টাইল মডিফিকেশনটা ফার্স্ট ইম্পর্টেন্ট একটা রুটিনের মধ্যে পড়বে। এটার মাঝে আপনার ব্যালেন্স ডায়েট, ওয়াটার, রিহাইড্রেশন, হ্যাঁ, প্লাস হচ্ছে আপনি ত্বক কীভাবে আপনার কেয়ার নেবেন এটার মধ্যে ফার্স্টে ইনক্লুড করবেন সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেমভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার স্কিনের মানে সুস্থ রাখা পসিবল হবে এবং সতেজ থাকবে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।